বিয়ের 5 বছর পর যখন আমার কোনো সন্তান হলো না, তখন শ্বশুরবাড়ি আমার কাছে সরসজ্জা হয়ে উঠল। উঠতে বসতে লাঠি ঝাঁটা, ননদ ও শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ আমি হয়ে পড়েছিলাম। তা সত্ত্বেও কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি, এমনকি আমার স্বামীও। একমাত্র আমার দেওর জয় আমার দুঃখটা বুঝতো। ডাক্তার বদ্যি দেখিয়ে যখন কোনো ফল হলো না, তখন এক সাধু বাবার কাছে আমাকে নিয়ে গেল আমার শাশুড়ি। সাধু বাবা বলল, রোগী একা প্রবেশ করতে পারবে। আমি তো ভয়ে অস্থির হয়ে বললাম, আমি একা কখনো যাব না। কিন্তু আমার শাশুড়ি জোর করে আমাকে সাধু বাবার ঘরে ঢোকাতে বাধ্য হলো। আমি বললাম আমার স্বামী আমার সঙ্গে থাকুক, কিন্তু তাতেও সাধু বাবা রাজি হলো না। কেউ থাকতে পারবে না, জয় মা ভবানী বলে সাধু বাবা চিৎকার করে উঠল। অমনি ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। তবুও মনের জোরে সাহসের উপর ভর করে গেলাম সাধু বাবার ঘরে। একটা অন্ধকার ঘরে আমাকে বসালো। অমনি ভয় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। তবুও মনের উপরে জোর সাহসের উপর ভর করে গেলাম সাধু বাবার ঘরে। একটা অন্ধকার ঘরে আমাকে বসালো। ভয়ে আমার গা ছমছম করছিল, কিন্তু তা সত্ত্বেও মুখ বুজে বসে থাকলাম। সাধু বাবা আমাকে বুঝতে বলে পাশের ঘরে চলে গেল। তারপর এমন একটা ঘটনা ঘটলো যাতে আমি চিৎকার করে উঠলাম। ইতিমধ্যে আমার দেওর এখানে এসে পৌঁছেছিল। আমি ভয়ে জড়সড় হয়ে বসে আছি। হঠাৎ দেখি কি যেন আমার গায়ে জড়াচ্ছে। আমি ভয় পেয়ে বাবা গো মা গো বলে চিৎকার করতে লাগলাম। আমার আমার দেওর ঘরে ঢুকলো। কি হয়েছে বৌদি? আমার দেওর জয় বিয়ে সেকেন্ড ইয়ারে ইতিহাস অনার্সে নিয়ে পড়ে আমাদের বাড়ির কাছে বোসপুকুর কলেজে। লম্বা চওড়া সুন্দর দেখতে আমার দেওর। তার সবচেয়ে বড় গুণ হলো স্পষ্টবাদী। কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না সে। আর আমার স্বামী একটু ভীতু টাইপের। আমাদের একটি সোনার দোকান হয়েছে, সেখানে সে সমস্ত কিছু দেখভাল করে। আমার স্বামী ধনী বটে, কিন্তু আমার জন্ম অসাধারণ নিম্নবিত্ত পরিবারে। তাহলে কি হবে? আমার বাবার চিরকালের শখ ছিল বড়লোক জামাই করবে, তাই আমাকে এখানে দিয়েছে। আমাদের পরিবারের শাশুড়ি, ননদ আর দেওর আর আমার স্বামী ছিল, কিন্তু সবচেয়ে বড় অভাব ছিল আমাদের কোনো বাচ্চা ছিল না। তাই আমার ইচ্ছে ছিল একটা সন্তান হোক, কিন্তু ভগবান তার দিল না। আমার শাশুড়ি বাড়ির মালকিন, তার কথা মতো পরিবারের সমস্ত কাজ চলতো। যখন 5 বছর পর আমার কোনো সন্তান হলো না, তখন আমার স্বামীকে আবার বিয়ে দেবে বলে ঠিক করলো। রীতিমতো পাত্রী দেখা শুরু হয়ে গেছে। আমিও সব বুঝতে পারছিলাম এবং এও বুঝেছিলাম যে আমি আর এই সংসারে বেশি দিন টিকতে পারবো না। একদিন আমার শাশুড়ি আমাকে বলল, তোমার বাবা মাকে খবর দাও, এমন বাঁজা মেয়ে আর এক মুহূর্ত আমাদের সংসারে রাখতে চায় না। আমি অন্যয় বিনয় করে বললাম, আমার বাবা মাকে এসব বিষয় নিয়ে কিছু বলবেন না। আমি আপনাদের বাড়ির দাসী হয়ে থাকব, কিন্তু আমাকে তাড়িয়ে দেবেন না। কিন্তু আমার শাশুড়ি রাগ এমন জায়গায় গিয়ে পৌঁছালো যে আমাকে সহ্য করতে পারতো না। প্রতিদিন আমাকে কথা শোনাতো, তার মুখে যা আসতো তাই বলে দিত। দিন দিন আমার সহ্যের সীমা অতিক্রম করছিল, কিন্তু কি আর করা যাবে, কোনো উপায় ছিল না। বাবা তার চাকরির সমস্ত টাকা জমিয়ে আমাকে বিয়ে দিয়েছে। বাড়িতে আমার ছোট ভাই আছে, সে এখনো চাকরি পায়নি। MA BEd করে ঘরে বসে আছে। আর সবচেয়ে খারাপ অবস্থা আমার মায়ের। মুখ ফুটে কোনোদিন বাবার কাছ থেকে কোনো কিছু জিনিস চায়নি। নিঃস্বার্থভাবে সংসারের জন্য শুধু শ্রম দিয়ে যাচ্ছে। একদিন আমার ভীষণ জ্বর এসেছিল, স্বামীকে বলেও কোনো ওষুধ এনে দেয়নি। আমার শাশুড়ি না বলা পর্যন্ত সংসারে কিছু হবে না। আমার দেওর যখন বলল গা জ্বরে পুড়ে যাচ্ছে, তখন সে তার মাকে বলল, মা তুমি কিভাবে এত নিষ্ঠুর হতে পারো? দেখছো বৌদির জ্বরে গা পুড়ে যাচ্ছে, তাকে ডাক্তার দেখাতে হবে। ছেলের কথা শুনে মা বলল, তোর যদি এতই দরদ উতলে উঠছে, তুই নিয়ে যা। টাকা কি আর গাছে ফলে যে ওর পিছনে ব্যয় করব? আমার দেওর বলল, বৌদি আমি কলেজ যাব, আমার সঙ্গে চলো, আমি ডাক্তার দেখিয়ে দেব। না ভাই, তুমি কলেজে যাও, আমার জ্বর এমনি সেরে যাবে। তোমার জ্বর গায়ে 103, আর তুমি বলছো এমনি সেরে যাবে? চলো চলো বলছি। একটা রিক্সা ডেকে আমাকে নিয়ে ডাক্তারখানায় চললো। ডাক্তারবাবু আমাদের খুব পরিচিত, বহুবার গিয়েছি তার কাছে। আমি যেতে ডাক্তারবাবু বলল, কি হয়েছে বৌমা? আমার দেওর বলল,
ডাক্তারবাবু, বৌদির খুব জ্বর। ডাক্তারবাবু থার্মোমিটার নিয়ে আমার বগলে চেপে রাখার জন্য বলল, দেখি 105 জ্বর ছুঁই ছুঁই। জ্বর আমাকে কখনো কাবু করতে পারে না। ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়ে বলল, জ্বর না কমলে আমাকে আর একবার খবর দিও বৌমা। ডাক্তার দেখিয়ে আমরা উঠতে যাব। হঠাৎ ডাক্তারবাবু বলল, আমি একজন ডাক্তারকে রেফার করেছিলাম তোমার জন্য, তুমি দেখিয়েছিলে বৌমা? না, ডক্টর দেখানো হয়নি। আমি বললাম, আমার যে সন্তান হচ্ছে না তা ডাক্তারবাবু জানতেন, তাই আর তার এক বন্ধু ডাক্তার নীলিমা রায়কে দেখাতে বলেছিলেন, কিন্তু তার দেখানো হয়ে ওঠেনি। এ কথাটা আমার দেওর জানতো না। বৌদি, এ কথাটা আমাকে আগে বলনি তো। চলো আজই তোমাকে নিয়ে যাবো ওই ডাক্তারের কাছে। না ভাই, আজ থাক, পরে একদিন যাব। আমি বললাম। ডাক্তারকে ফিস দিয়ে ওষুধ কিনে সেদিনের মতো বাড়ি ফিরলাম। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি বলল, কি এমন ভালুকের জ্বর হয়েছে যে ডাক্তার দেখাতে হবে? আমি কিচ্ছু না বলে আমার সবার ঘরে চলে গেলাম। দুপুরে ঘুম ভাঙতে দেখি বাড়িতে যেন কারা কথা বলছে। ভালো করে শুনে দেখলাম আমার শাশুড়ি বলছিল, আচ্ছা বেয়ান, তবে ওই কথা থাকলো, আমরা সামনের রবিবার মেয়ে দেখতে যাচ্ছি। আমার ছেলেকে আপনাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভাই, জামাই আমাদের খুব পছন্দ হয়েছে। আমি বুঝতে পারলাম আমার স্বামীর আবার বিয়ের কথাবার্তা চলছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম, আমার তো সন্তান হচ্ছে না, তাই কারো গলগ্রহ হয়ে থাকবো না। আমার স্বামীকে মুক্তি দেব, তাকে ছেড়ে চলে যাব, কিন্তু কোথায় যাব? আবার ভাবলাম নিজেকে শেষ করে দেব, তাহলে তো শান্তি। এমন 7-5 ভাবছি, হঠাৎ আমার দেওর এসে হাজির। বৌদি, জ্বর কমেছে? আমি বললাম, হ্যাঁ ভাই, বাকি ওষুধগুলো ঠিক মতো খেয়ে নিও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি ভাবলাম আমার দেওরকে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা বলি, কিন্তু আবার ভাবলাম, না, যে জীবনে একটা সন্তান জন্ম দিতে পারলাম না সেই জীবনে কি লাভ। রবিবার উপস্থিত হলো, সবাই সেজে গুজে পাত্রী দেখতে চলল। আমার দেওর এই খবরটা পেয়েছিল। সবাই চলে গেলে সে আমার ঘরে এসে বলল, বৌদি তুমি কি করছো? কেন ভাই, কি হয়েছে? তোমার স্বামীকে আবার বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে আর তুমি চুপ করে আছো, এর প্রতিবাদ করবে না? না ভাই, আমি তো বাজা, তাই আমার কোনো প্রতিবাদ করতে নেই। তাই বলে এমন করে নিজের জীবনটাকে শেষ করে দেবে বৌদি? এভাবে তোমাকে আমি হেরে যেতে দেব না। চলো আমার সঙ্গে। কোথায়? কোনো কথা বলবে না, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। আমাকে জোর করে নিয়ে চললো। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? জাহান্নামে। চুপ করে আমার সঙ্গে চলো। বড় রাস্তায় বেরিয়ে ট্যাক্সি নিল আমার দেওর। দুজনে চললাম, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। বাড়ি ফিরলে আমার যে কি হবে তা দেবে, আমার টেনশন আরো বেড়ে গিয়েছিল, কিন্তু ওসব আমার সহ্য হয়ে গেছে। দেখি ট্যাক্সি এসে থামলো। একটা ফার্টিলিটি সেন্টারে দেখলাম সেই ডাক্তার নীলিমার চেম্বার। আমি বললাম, আমি কোনো ডাক্তার দেখাবো না, কিন্তু আমার দেওয়ার নাছোড়বান্দা জোর করে আমাকে নিয়ে চললো। ডাক্তার সমস্ত কিছু দেখে বলল, কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, তা করিয়ে আবার আমার কাছে 1 সপ্তাহ পর আসবে। জয় বলল, বৌদি তোমার পায়ে পড়ি, আমার যা ভালো মনে হচ্ছে আমাকে করতে দাও। আমি দেখতে চাই, আমি এভাবে তোমাকে হেরে যেতে দেব না। আমার দেওর জয়ের যা জেদ তা কেবল আমি জানি। যখন আমার বিয়ে হয়ে এসেছে এ বাড়িতে, তখন ও ক্লাস 9-এ পড়ে, খুব দুষ্টুমি করত, আর আমি সমস্তটা প্রশ্রয় দিতাম। ও আমাকে খুব ভালোবাসতো, এ নিয়েও আমার শাশুড়ির মুখ শুনতে হয়নি। তবুও ওর ভালোবাসা আমাকে সব ভুলিয়ে রেখেছিল, তাই আমি কিছু জোর করতে পারছিলাম না ওর কাছে। বাড়িতে ফিরলাম, দেখে আমার শাশুড়ি এখনো ফেরেনি। ভাবলাম, যাক, আজ হয়তো আর ওর কথা শুনতে হবে না। কিন্তু আমার ননদিনী তার মা আসতে সব কিছু বলে দিল। আমার শাশুড়ি আমায় এসে তার নবাব নন্দিনী কোথায় যাওয়া হয়েছিল, আমি কিছু না বলে চুপ করে রইলাম। আমার শাশুড়ি আবার বলল, আমি ঘরে না থাকলে সবাই হাতের 5 পা দেখে, তাই না? এবার আমি চুপ করে না থেকে বললাম, ডাক্তারখানায় গিয়েছিলাম। তখন আরো অগ্নিমূর্তি হয়ে বলল, হ্যাঁ তা তো যাবে, আমার অর্থ ধ্বংস করতে হবে না? একটা ছবি আমার মুখে ছুঁড়ে মেরে বলল, এই নাও দেখো, আমার ঘর থেকে দূর হয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আমি ছবিটা না দেখলেও বুঝতে পারলাম কার ছবি হতে পারে, তাও আমি বিচলিত হলাম না। ভাবলাম ঘরের এক কোণে পড়ে থাকবো, কিন্তু ঘর ছেড়ে যাব না। আবার ভাবলাম, যার জন্য সব মুখ বুজে সহ্য করে পড়ে আছি, সে তো আমার জন্য একটু চিন্তা করে না।
মনে খুব রাগ হয়, দুঃখ, তবুও নিজেকে সামলে নিয়েছি। ঘটনাটা ঘটলো পরের দিন সকালবেলা। আমার দেওর জয় আমার ঘরে ঢুকলো। কেমন আছো জিজ্ঞাসা করলো। আমি বললাম ভালো আছি। চলো বৌদি, আজ রিপোর্টগুলো করতে যেতে হবে। হঠাৎ তার ওই ছবিটা দেখে নজর পড়লো। হঠাৎ কয়েক মুহূর্ত থমকে গিয়ে প্রশ্ন করলো, বৌদি এই ছবিটা কোথা থেকে এলো? কোন ছবি ভাই? তোমার বিছানাতে পড়ে আছে যেটা? আমি জানি না। সে আরও একটু ভালো করে দেখলো, তারপর মুখ যেন শুকনো হয়ে গেল। আমি বললাম কি হয়েছে? ছবিটা দেখে এত মন খারাপ হয়ে গেল কেন? ছবিটাকে কে নিয়ে এসেছে বৌদি? তা জেনে তোমার কি লাভ ভাই? তাই আমি ছবিটা একবারও দেখিনি, আর দেখতেও চাই না। মা নিয়ে এসছে নিশ্চয়ই। আমি বললাম হ্যাঁ। ছবিটা নিয়ে কেমন যেন চঞ্চল হয়ে পড়ল জয়। সে আমার মাথার পাশে ধপাস করে বসে পড়ল। আমি বললাম এত চিন্তা করার কি আছে? আমার কপালে যা আছে তাই হবে। তুমি আমার কপাল বদলাতে পারবে না ভাই। তারপর দেখলাম তার চোখে জল। আমি ব্যস্ত হয়ে বললাম, তুমি কাঁদছো কেন ভাই? না কিছু না। আমি ভাবলাম আমার দুঃখটা বোঝে, এটাই যথেষ্ট। রিক্সা চলে এসছে বৌদি, চলো। এসব না করলে হয় না ভাই। চলো বলছি। কোনো কথা শুনতে চায় না। এরপর সমস্ত রিপোর্ট করে সেই দিনের মতো বাড়ি ফিরলাম। আমার মনে হলো যত কষ্ট হবে হোক, আমি একটা সন্তান জন্ম দিতে চাই, তাহলে আমার মুক্তি। একটা সন্তান হলে আমার শ্বশুর বাড়ির গঞ্জনা থেকে মুক্তি দিতে পারবো নিজেকে। দুদিন পর সমস্ত রিপোর্ট নিয়ে আবার গেলাম ডাক্তার নীলিমা রায়ের কাছে। আমাকে ডাক্তার জিজ্ঞেস করলো এর আগে আমার কোনো সন্তান নষ্ট হয়েছে কিনা। আমি বললাম না, এমনটা কোনোদিনই হয়নি। সমস্ত রিপোর্ট ভালো করে দেখে ডাক্তার বলল, না কোনো সমস্যা দেখছি না। শুনে আমার বুক থেকে যেন একটা বিশাল পাথর সরে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ডাক্তার আমি মা হতে পারবো তো? নিশ্চয়ই পারবে, কোনো সমস্যা নেই। এই প্রথম জীবনে এত খুশি হয়েছি। আমার দেওর বিষয়টি জেনে স্বস্তি পেল, কিন্তু তার মন থেকে যেন চিন্তা যাচ্ছিল না, বিশেষ করে এই ছবিটা দেখার পর। আমি তাকে আর কিছু জিজ্ঞেস করিনি। রাতে যখন আমার স্বামী বাড়ি ফিরলো, আমি খুশি হয়ে বললাম, জানো আমি মা হতে পারবো, ডাক্তার বলেছে। আমার কথা শুনে ও কেমন গুম মেরে গেল। আমি আর কিচ্ছু বলিনি। কিছুক্ষণ পর আবার বললাম, শুনছি তুমি নাকি আবার দ্বিতীয় বিয়ে করছো। উত্তরে সেই চুপ রইল। আমি বললাম, তোমার পায়ে পড়ি, আর কটা দিন দেরি করো। আমি সন্তান জন্ম দিতে না পারলে তুমি দ্বিতীয় বিয়ে করো, আমার কোনো আপত্তি থাকবে না। কি গো শুনছো? ওপাশ থেকে শুয়েছিল। আমি জোর করে আমার দিকে মুখ ঘোরাতে দেখি তার চোখে জল। আর থাকতে পারলাম না। তাকে জড়িয়ে ধরে বললাম, দেখবে এবার মুখ তুলে দেখবে, আমাদের সন্তান হবে। এই প্রথম সে আমাকে সোহাগ করে জড়িয়ে ধরেছিল। মনে হয়েছিল এত সুখ আমার কপালে সহ্য হবে তো। এরপর থেকে আমরা নিয়ম মেনে সন্তান নেওয়ার চেষ্টা করেছিলাম। প্রথম মাসে কিছু ফল পাওয়া গেল না। ভগবান ছাড় বুঝি আমার আর কোনো বাঁচার কিছু থাকলো না। ওদিকে আমার শাশুড়ির অত্যাচার আরও তীব্র হতে লাগলো। তিনি বললেন, এই বাঁজা কলঙ্কিনী মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে তাড়াও, না হলে আমাদের সংসারে সুখ আসবে না। হঠাৎ অগ্নিমূর্তি হয়ে আমার শাশুড়ি বলল, তোমার বাবা মাকে খবর দাও, আমরা তোমাকে আর এক মুহূর্ত রাখতে চাই না। চেষ্টা করেও যখন আমাদের সন্তান এলো না, তখন ডাক্তার নীলিমাকে সমস্ত বিষয়ে খুলে বললাম। উনি শুনে আশ্চর্য হলেন এবং বললেন, তোমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে এসো, ওকে কিছু টেস্ট করাতে হবে। কিন্তু আমি ভয়ে এসব কথা ওকে বলতে পারলাম না। আমার দেওয়ার এসে বলল, বৌদি ডাক্তারের কাছে গিয়েছিলে? কি বলল ডাক্তার? আমার কপাল খারাপ ভাই, ওসব আশা আমি ছেড়ে দিয়েছি। আমি ঠিক করেছি এখান থেকে চলে যাব বাবা মায়ের কাছে। কিন্তু ওখানে গিয়েও কি করে তুমি থাকবে? থাকতে হবে ভাই, কারো পথের কাটা হয়ে না থেকে জীবনটাকে মেনে নিতে থাকতে হবে। হঠাৎ আমার শাশুড়ি বলল, চলো আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি বললাম, আর কোথাও যাব না মা, আমি বাপের বাড়ি যাব। কিন্তু আমার শাশুড়ি জোর করে আমাকে নিয়ে চলল তার সঙ্গে। আমি ভাবলাম, এ কোথায় নিয়ে এলো আমাকে? না কোনো ডাক্তারখানা তো নয়, এটা একটা সাধু বাবার আশ্রম, যার কথা আমি তোমাদের গল্পের শুরুতে বলেছি। এবার বলি কেন আমি চিৎকার করেছিলাম। আমাকে যখন একটা ঘরে বসানো হয়েছিল, হঠাৎ একটা মেয়ের গলা শুনতে পেলাম, ও মা গো, আর পারছি না, আমাকে বাঁচাও। এই আওয়াজ শুনে আমার বুক
ধুকপুক করতে শুরু করলো, শরীরে কাঁপুনি দিতে শুরু করলো, আর কিছুক্ষণ পর আবার বাচ্চার গলাও শুনতে পেলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, এখানে বাচ্চার আওয়াজ কিভাবে সম্ভব। এরপর দেখলাম দরজা ঠেলে আরও এক মহিলা এসে হাজির, সেও আমার পাশে এসে বসলো। আমি একটু সাহস পেলাম। কিছুক্ষণ পর দেখলাম আরও দুজন মহিলা এলো। বুঝতে পারলাম এরা সবাই আমার মতো রোগী। এবার আমার মনে একটু সাহস বাড়লো। হঠাৎ আমার ডাক পড়লো। আমি সাধু বাবার ঘরে ঢুকতেই চমকে গেলাম। আমার মাথাটা বন বন করে ঘুরছে, চোখে অন্ধকার দেখতে আরম্ভ করলাম। আপনার নাম? পূর্বাশা। হঠাৎ নিজের নাম শুনে চেতনা ফিরল। আপনার উপর রিপোর্টগুলো দেখান। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। কোথায় সাধু বাবা? এই তো সব ডাক্তারবাবুরা। তবে কি আমি ভুল দেখলাম? বাইরে যে লেখা আছে সাধু বাবার আশ্রম, বাইরে এক আর ভেতরে আরেক। যাই হোক, আমার ভয়টা কেটে গিয়েছিল। আশ্রমটা সাধু বাবার নিশ্চিত, কিন্তু সমস্ত বড় বড় ডাক্তাররা এখানে চিকিৎসা করেন। আমার রিপোর্ট দেখে বললেন, কোনো সমস্যা তো দেখছি না, বেবি নেওয়ার চেষ্টা করেছো? আমি বললাম হ্যাঁ, কিন্তু কোনো লাভ হয়নি। ডাক্তার বলেন বাড়ি ফিরে আবারও চেষ্টা করো। আমরা তাই করলাম। এবারও নেট ফল 0। এবার আমি আমার শাশুড়িকে ডেকে বললাম, মা, আপনি আপনার ছেলের দ্বিতীয় বিয়ে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আবারও সেই মেয়ের সঙ্গে পাকা দেখা ও বিয়ের প্রস্তুতি হলো। আমি আমার শাশুড়িকে বলেছিলাম, আমাকে কিছুদিন সময় দিন, আমি ঠিক সময় চলে যাব। উনি এইটুকু দয়া আমাকে করেছিলেন। বিয়ের দিন ঠিক হলেও কিন্তু আমার দেওরকে কদিন দেখা যাচ্ছে না। মাঝে একদিন ওর দাদাকে নিয়ে ডক্টর নীলিমা রায়ের কাছে গিয়েছিলেন। কি বলেছেন তা ডক্টর তা আমাকে বলেনি। বাড়িতে সাজো সাজো রব। আমি আমার শাশুড়ি মাকে ডেকে বললাম, আমার সমস্ত গয়না ও অলংকার, ভালো ভালো শাড়ি দিলাম, আপনার নতুন বৌমাকে এগুলো দেবেন। উনি সব আমার কাছ থেকে নিয়ে চলে গেলেন। আমি সব বুঝিয়ে দিয়ে বাপের বাড়ি যাবার ব্যবস্থা করছি, কিন্তু তার আগে আমার দেওরকে কিছু কথা বলার ছিল, কিন্তু তাকে না পেয়ে একটু বিচলিত লাগছিল। তাতে আমার স্বামী আসতে আমি বললাম, আমি কাল চলে যাব, তোমরা সুখে থেকো। ও বলল, তুমি যেও না পূর্বাশা। এতদিনে এই প্রথম ওর মুখ থেকে পূর্বাশা নামটা শুনেছিলাম, খুব ভালো লেগেছিল। ভাবলাম আর আমার আক্ষেপ নেই। এই বিয়ের দিন সকালে স্নান করে আমি গোছকাজ করছি, হঠাৎ দেখি আমার দেওর ব্যস্ত হয়ে, কোথায় যাচ্ছ? আমি বললাম, জয়, একটা কথা ও বলল, বৌদি আমার একটু কাজ আছে, এই বলে ও বেরিয়ে গেল। আমার স্বামী বলল, পূর্বাশা তুমি যেও না, আজ অন্তত থাকো, কাল চলে যেও। শুভ দিনে কারো বাড়ি থেকে যেতে নেই। আমি থেকে গেলাম। রাতে বিয়ের সাজে আমার স্বামীকে দারুণ লাগছিল। আমাদের প্রথম বিয়ের কথা খুব মনে পড়ছিল। বিয়ে করতে যাওয়ার আগে এক সময় আমার ঘরে এলো সে, আমাকে জড়িয়ে ধরে ডুগরে কেঁদে উঠল। আমি সান্ত্বনা দিয়ে বললাম, তোমার বিয়ের দেরি হয়ে যাচ্ছে। ও বাধ্য ছেলের মতো চলে গেল। আমি ঘরের দরজা দিয়ে বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগলাম। হঠাৎ দেখে আমার দেওর এসে উপস্থিত। বৌদি, দরজাটা খোলো। আমি বললাম, কি ব্যাপার, তুমি বিয়েতে গেলে না? ও আমাকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, দেখো কি আছে এতে, তোমার ভাগ্য। আমি বললাম, কি হেয়ালে করছো? দেখলাম ডাক্তার নীলিমা রায়ের রিপোর্ট আমার স্বামীর। তাতে লেখা আছে আমার স্বামী কোনোদিন বাবা হতে পারবে না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি ভাবলাম, আর নয়, এবার আমি আর থাকবো না। কিন্তু ভাবলাম, আমার জীবন তো নষ্ট হয়েছে, আর একটা মেয়ের জীবন নষ্ট হতে দেব না। আমার দেওরকে নিয়ে চললাম। আমার স্বামীর বিয়ের মণ্ডপে দেখলাম বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। আমি বললাম, দাঁড়ান, এ বিয়ে হতে পারে না। আমার শাশুড়ি মার মুখী হয়ে বলল, তোমার সাহস তো কম নয়, দয়া করে তোমাকে থাকতে দিয়েছি, তাই বলে এমনটা তুমি করতে পারো না। এরপর আমি আমার স্বামীর রিপোর্টটা দেখালাম। নতুন বউয়ের বাবা এসব দেখে বললেন, বিয়ান, আমাদের ঠকাচ্ছিলেন, এ বিয়ে হবে না। কিন্তু আমার মেয়ে যে লগ্নভ্রষ্টা হবে, এই কথা শোনার পর বিয়ের সমস্ত পোশাক খুলে আমার স্বামী বলল, আমাকে ক্ষমা করবেন, এ বিয়ে আমি করতে পারবো না। কিন্তু এই মেয়েটার কি হবে? আমি বললাম, বিয়ে হবে, তবে আমার দেওয়ারের সঙ্গে। বৌদি, তুমি কি বলছো? চুপ, আমি সব জানি। তুমি নতুন বউকে ভালোবাসো, তাই না? তাহলে কেন নিজের ভালোবাসাকে দাদার হাতে তুলে দিচ্ছিলে বলো?
আমি সব বুঝেছি সেদিন তুমি নতুন বইয়ের ছবি দেখে আঁতকে উঠেছিলে। তারপর আমি সব খোঁজ নিয়েছি, বিষয়টা সব পরিষ্কার হয়ে গেছে। বিয়ে হলো আমার দেওরের সঙ্গে নতুন বইয়ের। আমার সন্তান হয়নি ঠিকই, কিন্তু 1 বছরের মধ্যে নতুন বইয়ের কোলে আলো করে পুত্র সন্তান জন্মালো। সারাক্ষণ আমার ওকে নিয়ে সময় কেটে যায়। সন্তান না হওয়ার যন্ত্রণা আর আমার নেই। ওকে নিয়ে আমি খুব ভালো আছি, আর তোমরাও খুব ভালো থেকো। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।